আজকে রাতের মধ্যেই শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছেন। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মী দেশে ঢুকে পড়েছেন। এইদিকে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের কঠিন হুমকি দিয়েছেন, কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা। তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং তিনি একা দেশে আসবেন না। তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে, পলাতক মন্ত্রী এমপিরা আছেন, সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন। বাপরে, আজকে একটা খবর দেখে চমকে উঠলাম। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে 50টা দেশ শক্তিশালী, সেই তালিকায় বাংলাদেশ আছে 47তম অবস্থানে। প্রিয় দর্শক, এটা কি ভাবা যা? বিশ্বের শক্তিশালী 50টি দেশের মধ্যে বাংলাদেশের নাম। বিশ্বের মাঝে অন্যতম সেই 6টি বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে। এইটা হলো ইউনূস সাহেবের কারিশমা, এইটা হলো ইউনূস স্যারের বাণিজ্য যুদ্ধ, এইটাই হলো ইউনূস সাহেবের ব্রেন। এগুলা কইরা দেশটাকে সে বাঁচাইতে চায়, দেশটাকে সে রাখতে চায়। বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটে কি একটা বিমান ঘাঁটি তৈরি হতে যাচ্ছে? চায়না এবং পাকিস্তানের ইনভলভমেন্ট অনিবার্যভাবেই ভারতের চিকেন স্নেকের এত কাছাকাছি একটা জায়গায় বাংলাদেশের একটা বিমান ঘাঁটি তাদের স্ট্র্যাটেজিক মারাত্মক ঝুঁকি তৈরি করতে যাচ্ছে। এটা নিয়ে বিরাট আলোচনা। মির্জা আব্বাস 17 বছরে বিএনপি নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমাইছে, হাততে ঘুমাইছে, না খাইয়া মারা গেছে, তাদেরকে পিটাইয়া মারছে। আর তুমি শুয়ারের বাচ্চা কি কইরা এয়ার কন্ডিশন রুমে তোমার পাশায় ঘুমাইছো তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে। দেখেন, যেটা ভালো সেটা প্রচার করতে হবে। আপনি ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারেন, আমিও করি। আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না, কিন্তু আপনার পরিবারের কাছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা, যে ফলটা, সেটা পৌঁছে যাবে। বাংলাদেশে প্রথমবারের মতন একটা ভিন্ন রকম উদ্যোগ, এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে। দেশ বা দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়বেন, যে কোনো মুহূর্তে তিনি আবারও দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসবেন, এমন একটি সমালোচনা হচ্ছে এবং তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকার। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশে আনার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম দেখেই বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি আলোচনা হবে। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। আওয়ামী লীগ ইস্যুতে অন্তত রাজনৈতিক দলগুলা সবাই একজোট। তা আবারও মনে হয় জোট বাঁধার সময় হয়ে আসছে, কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি, সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা। তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে। সবগুলা যে ইলিগেল তাও না, লিগেলি হচ্ছে। যেমন ধরেন, একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন। ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র জনতার নাম দিয়া ওনাকে প্রকাশ্যে পিটাইলো, পিটাই আবার পুলিশের কাছে দিয়ে দিল। এই মনে হয় আরেকটা মব কালচার এদেশে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। যাই হোক, এর মধ্যে এরকম অনেক ঘটনা আছে। এই যে ঘটনাগুলা, কারো বাড়িতে ভাঙচুর হয়েছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারাও যেমন বিপদে পড়ছে, আবার আওয়ামী লীগ করতেও কিন্তু ভালো মানুষ তারাও বিপদে পড়ছে। তো এই যে অবস্থান, সে অবস্থার জন্য তিনি বলছেন যে চিন্তা করবেন না, আমি আসতেছি। কবে আসবেন এটা তিনি স্পষ্ট বলেন নাই, তবে তিনি বলছেন প্রায় ঘন্টাখানেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর সেখানে তিনি বলছেন অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মী, তার উপরে হচ্ছে আপনার পুলিশ আনসারের উপর হামলা করা হলো। মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরাও বাদ যায়নি। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হলো। আমার বিশ্বাস যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এই জন্যই যে এই যে যারা অন্যায় করছে তাদের কাছে, মানে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে। বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে। তো এর পাশাপাশি তার বক্তব্য যে তিনি একা দেশে আসবেন না। তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে, পলাতক মন্ত্রী এমপিরা আছেন, সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন। এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের পরপর, মানে এই ভিডিওটা প্রকাশের পরপর আবার দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন আহো খালা আহো, আবার কেউ কেউ বলছেন টুক করে ঢুকে যাই, দেখি আমরাও প্রস্তুত আছি। এই মুহূর্তে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন? আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এতটুকু সাহস তিনি দেখাবেন কিনা? আর যদি আসলেই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন, তাহলে দেশের মধ্যে কি পরিমাণ অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এই যে একটা উত্তাল ঝড় উঠবে, সেই ঝড় 5ই আগস্ট যেই পরিমাণ জীবন না হারাইছে মানুষ, এর থেকে 10 গুণ পড়বে। তবে আমার মনে হয় না যে তিনি এই মুহূর্তে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বেসিক্যালি রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্যই তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন। তারপরেও সময় বলে দিবেন, যেটা ভালো সেটা প্রচার করতে হবে। আপনি ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারেন, আমিও করি, আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না, কিন্তু কিছু সিদ্ধান্ত আপনার পরিবার পর্যন্ত স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। মানে আপনার পরিবারের কাছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা, যে ফলটা, সেটা পৌঁছে যাবে। বাংলাদেশে প্রথমবারের মতো একটা ভিন্ন রকম উদ্যোগ, এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে, বিশাল। সিরিয়াসলি আমি চাই যারা এই বিষয়টা, ভালো কাজকে উৎসাহিত করা আমাদের কাজ, দায়িত্ব, ভিডিওটা শেয়ার করবেন। সারা দেশে প্রথমবারের মতন সরকারি ফার্মেসি চালু হচ্ছে। সরকারি ফার্মেসি বিষয়টা কি, সিস্টেমটা কি? আজকে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যিনি বিশেষ সহকারী আছেন অধ্যাপক সাইদুর রহমান, তিনি আপনার এই তথ্য দিয়েছেন যে সরকারের নির্দেশে দেশের গরিব মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য সারা বাংলাদেশের যেই সরকারি হাসপাতালগুলো আছে সেখানেই আপনার এই সরকারি ফার্মেসিগুলো চালু হবে। তো প্রায় 250 আইটেমের ঔষধ, যেগুলো কমন ব্যবহারের ওষুধ বা আমজনতা গণহারে আমরা যে ওষুধগুলো খাই, সরকার আইডেন্টিফাই করেছে প্রায় 250 আইটেমের ওষুধ থাকবে। তো সেখানে দাম কেমন হবে? বাজারে যে ওষুধটা ফার্মেসিতে 100 টাকা, ওই ফার্মেসিতে এই ওষুধটার দাম হবে 33.33 টাকা 33 পয়সা। আপনার বলা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে, কিন্তু কোথাও নেই ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই, মানে এই ওষুধের সার্ভিসটা নেই। এটা হবে একটি নতুন বন্দোবস্ত যা চালু করতে যাচ্ছে। সরকার যত হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানে এই ফার্মেসিটা করা হবে। স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ঔষধ চুরি ঠেকানো, তাই পুরো ব্যবস্থাকে ডিজিটাল করা হবে। বললাম যে এখানে অব্যবস্থাপনার একটা বিশাল সুযোগ আছে। এইসব প্রকল্পগুলো জনগণের কল্যাণে করা হয়। বাংলাদেশের চিকিৎসা খাতে প্রত্যেক বছর ডক্টর ইউনূস সরকার যে বরাদ্দ দিচ্ছে তা না, এটা নতুন সিস্টেম চালু হচ্ছে, বাট এর আগেও যতগুলো সরকার ছিল স্বাস্থ্য খাতে ব্যাপক পরিমাণ কিন্তু টাকা দেয়, কিন্তু দুর্নীতি, লুটপাট, চোরদের যন্ত্রণায় এটার সুবিধা সাধারণ মানুষ পায় না। স্বাস্থ্য বিভাগের বক্তব্য অনুযায়ী বছরে 1300 কোটি টাকার ঔষধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনার ইডিসিএল। এবার থেকে বাড়বে বাজেট, প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ঔষধ, বাড়ানো হবে উৎপাদন সক্ষমতা। দেশে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপের মতন দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ। একজন রোগীর গড় চিকিৎসা ব্যয়ের 64 যায় ঔষধের পেছনে। ফলে ঔষধ কিনতে গিয়ে বছরে দরিদ্র হন অনেক রোগী। এসব রোগীর কথা চিন্তা করে সরকারের যে নতুন সিস্টেম চালু হবে সেটা হচ্ছে 1/3 দামে ঔষধ বিক্রির উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আর সরকারি ফার্মেসিতে মিলবে 250 ধরনের ওষুধ, তা দিয়েই শতকরা 85% রোগীর চাহিদা মেটানো সম্ভব এবং চিকিৎসা করা সম্ভব। আপনি ভাবতে পারেন যে এই সিস্টেমটা যদি মানে বাটপারি আর চুরি এগুলা ঠেকানো যায় তাহলে কি পরিমাণ পজিটিভ ইফোর্ট আপনার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য হবে। যেটা ভালো কাজ সেটাকে আমরা প্রশংসা করব, উৎসাহিত করব, ইভেন যেন চুরি না হয় সেটার জন্য আমরা নিজেরাও সচেষ্ট থাকবো। বাপরে, আজকে একটা খবর দেখে চমকে উঠলাম। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। তার মানে বিশ্বে যেই শত শত দেশ আছে তার মধ্যে 50টা দেশ শক্তিশালী, সেই তালিকায় বাংলাদেশ আছে 47তম অবস্থানে। এটা ইউএস নিউজের তালিকা। এটা হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম। এটির এই সংবাদ মাধ্যমের ওজন কতটুকু সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খবরটা যারাই দিক না কেন বাংলাদেশকে যে নজরে এনেছে এটা কম কি। এগুলি হলো প্রেরণা। আমাদের এই খবরটা যদি আমাদের আপার আমলে প্রকাশিত হইতো, খাইছিল বলতো যে সমস্ত কৃতিত্ব শেখ হাসিনার, না এটা নিয়ে দেখা গেল যে 1 মাস ব্যাপী একটা উৎসব হইতো, সেই উৎসবে 100 কোটি টাকা খরচ হয়ে যেত। এখন আর দেখেন না ডক্টর মোহাম্মদ ইউনূস এত বেরসি, বিমস্টেক বৈঠকে সবাই বলছে খুব সফল, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, এর সাথে বৈঠক, ওর সাথে বৈঠক, তারপরে সভাপতি নির্বাচিত হলো, ফিরে এসে উনি খলিলুর রহমান, তারপরে তার প্রেস সেক্রেটারি ওনাদের পাঠালো, বলো যে যাও তোমরা যে ব্রিফিং করে আসো। ওনার এই ফাতরার সময় নেই, ফাতরামি করা, সাংবাদিকদেরকে নিয়ে মজমা বসানো ওই সময় নেই। ওনার পক্ষ থেকে যা বলার প্রেস উইং বলছেন। আর আমি নিজেও দেখছি যে প্রেস উইং খুবই অ্যাক্টিভ। ওনার যে কোনো কর্মকাণ্ডের সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপে এতে পাঠা দেয়, ছবি টবি সহ একেবারে খুব এত গতিসম্পন্ন প্রেস উইং আমি দেখিনি, খুব দ্রুত। থ্যাংক ইউ এটার জন্য। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। এখন যে প্রসঙ্গটা সেটা হচ্ছে শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশের নাম আছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজের করা তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় 47তম স্থানে রয়েছে বাংলাদেশ। এই ক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলে সামনে আছে। এটা হয়তো অনেক ক্যাটাগরি মিলায় একটা তারা সেই পরিমাপে পরিসংখ্যানে চলে আসছে বাংলাদেশের নাম। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এরপর চীন, সম্ভবত বিতর্ক নেই। রাশিয়া বিতর্ক নেই। যুক্তরাজ্য, জার্মানি বিতর্ক থাকার কথা না। পত্রিকাটি জানায় যেসব দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে এবং অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখে তাদেরকে ধরা হয়েছে। এছাড়া নিয়মিত সংবাদের শিরোনাম হয়, সবকিছু বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট, বৈশ্বিক গ্রহণযোগ্যতা।
সেই দেশের নেতার কতটুকু অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি, রাজনৈতিক প্রভাব এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলো দেখা হয়েছে। তালিকাটি বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আছে ভারত। তাদের অবস্থান 12তম, ভারত আছে 12তম। পাকিস্তান, ভুটান, মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায় নাই। এটাকে ফেলে দেওয়া যাবে না। যে ক্রাইটেরিয়াতে তারা বাংলাদেশকে নির্বাচিত করুক না কেন, সেখানে বাংলাদেশ একটা ফ্যাক্টর। ভালো লাগছে যে আপা ছাড়াও বাংলাদেশ যে এগিয়ে যেতে পারে সেটা প্রমাণ। বিনিয়োগ সম্মেলন দেখেন, বিনিয়োগকারীরা কি পরিমাণ আগ্রহ দেখাচ্ছে। এটা এই কন্টিনিউশনটা ধরে রাখতে পারলে ওই আপার মতন 15 বছর লাগবে না, 5 বছরেই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এবং অত্যন্ত শক্তিশালী একটা দেশে রূপান্তরিত হবে। এখন কতখানি এটা সম্ভব হবে, এটা আমাদের আবার সেই তৌহিদি জনতা যেভাবে ভাঙচুর, বিক্ষোভ, হামলা টামলা করতেছে, এগুলো যদি বন্ধ না করে তাহলে 12টা বাজবে আর কি। আর যদি এগুলি নিয়ন্ত্রণ করা যায় ইনশাল্লাহ আগাবে। সারা দুনিয়ায় যখন বাণিজ্য যুদ্ধ লাগাই দিছে ট্রাম্প মামা, তখন ওইসব দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আছে কেমনে দেশে বাঁচাইবো, কেমনে মানুষকে বাঁচাইবো। আর আমগো এনে লাগছে কেনা ক্ষমতায় যাইবো, কবে ইলেকশন দিব, ইউনুস সাহেব কবে খেলাইবেন, দেন খেলাইয়া পরে সামলাইবার পারবেন। যে যুদ্ধ শুরু হয়েছে দুনিয়া জুড়ে, খবর রাখেন। খালি তো রাজনীতি লয়ে আছেন, দুনিয়ার দিকে তাকান, দুনিয়া উল্টো পাল্টা হয়ে যেতেছে। আর আপনারা আছেন নির্বাচন লিয়া কবে নির্বাচন দিবেন, পারলেন ইউনুস সাহেব পরে সামলেন। পারবেন না। ও যদি সামলাইবার পারে তাহলে ইউনুস সাহেবই পারবে। বন্ধুরা, আপনারা মানে কেউ ভয় পেয়ে যায় না, কিন্তু সামনে দিনকাল খুব ভালো না। এই যে আমরা ইউরোপে আছি, আজকে মানে 2-3 দিনের মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানে বেশ বাড়ছে। এখন আপনারা কইতেই পারেন আপনারা বিদেশে আছেন, জিনিসপত্রের দাম বাড়লে কি টাকা কামান কিনেন না? রে ভাই, আমাদের লিমিটেড ইনকাম। আমরা যে জিনিসটা 5 টাকা দিয়ে কিনতাম সেটা আজকে 60 টাকা হয়েছে। এরকম একটা ঘরের খাবার দাবার জিনিসপত্র কিনতে গেলে কত টাকা এক্সট্রা দিতে হয়, বেতন তো সরকার বাড়ায় নাই। এই হলো দেশের অবস্থা, এই হলো সারা বিশ্বের অবস্থা। বিশ্বের সমস্ত তাবড়তা বললে তাদের মাথা খারাপ, কেমনে এটা সামলাইবো। আর আমাদের দেশে আছে কেমনে গতি লইব, কেমনে ইউনুস সাহেব খেলাইবো। আপনারা বললে বিশ্বাস করবেন না। ছোট্ট একটা এক্সাম্পল দেই, শেয়ার বাজার তো শেষ। আমার অ্যাপেলের অনেকগুলো শেয়ার আছে। একটা অ্যাপেলের শেয়ার আমি কিনছিলাম এক সময় $103 দিয়া, আছে আমার কাছে। এটার দাম $260 পর্যন্ত ছিল, বেশি নাই। আজকে যায় দেখি এটার দাম আছে $180। যদিও আমার লস না, কিন্তু 7-8 বছর টাকাগুলো ভালো রাখছি। কিভাবে নামছে? 9.6% শেয়ার বাজার নেমে গেছে। দুনিয়া কোথায় যেতেছে এই খবর কেউ রাখেন না। আমি শেয়ার বাজারের দিয়ে তুলনা করলাম। এই শেয়ার বাজারের সাথে কিন্তু পুরো অর্থনীতি জড়িত, যেটা বুঝতে পারছে ইউনুস স্যার। সাথে সাথে চিনি লেগে ফেলাইছে ডক্টর ইউনুস স্যার ট্রাম্প সাহেবরে। যখন পুরা দেশের মালিকরা, পুরা দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরা ট্রাম্প সাহেবের উপরে উল্টা শুল্ক আরোপ করতেছে, তখন আমাদের ইউনুস স্যার বুদ্ধি করে উনি আরো শুল্ক কমায়া দিছে এবং সুন্দর একটা চিঠি লিখছে যে আমাদের 3 মাস টাইম দাও। 3 মাস কেন? উনি জানে এই যে সিচুয়েশনটা ট্রাম্প মামা করছে, মামা এটা বেশি দিন রাখতে পারবে না। বিভিন্ন দেশের চাপে, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের চাপে এসে এক সময় এটা কমবে। এই 3 মাসে ধার গুছায় ফেলাইবো। সুন্দরভাবে চিঠি লিখছেন। এইটা হলো ইউনুস সাহেবের কারিশমা, এইটা হলো ইউনুস স্যারের বাণিজ্য যুদ্ধ। এইগুলো ভাই আমাদের দেশের মানুষের মাথায় যাইবো না। আমাদের দেশের পলিটিশিয়ানরা কে কোথেকে আসছে আমরা জানি, কার কতটুকু লেখাপড়া আছে এটাও জানি, কার কতটুকু দৌড় আছে এটাও আমরা জানি। এই সিচুয়েশনে যদি ইউনুস স্যার চলে যায় বা ইউনুস স্যারের ভাড়া দেন, এই যে বাণিজ্য যুদ্ধ হয়েছে সামলাইতে পারবেন না ভাই। আপনারা যে যত বড় নেতাই হন, পারবেন না। বড় নেতারা হিমশিম খাইতেছে। দেখেন, চায়না উল্টা আমেরিকার উপরে শুল্ক আরোপ করছে, কানাডা করছে, মেক্সিকো করছে, কিন্তু বাংলাদেশ কি করছে? উনি শুল্ক কমায় দিছে। এইটাই হলো ইউনুস সাহেবের ব্রেন। এগুলা করে আর দেশটাকে সে বাঁচাইতে চায়, দেশটাকে সে রাখতে চায়। এখন আপনারা এইসব এই ইলেকশন চাইেন না। এই বাণিজ্য যুদ্ধ থেকে আগে আমরা মুক্তি পাই, স্বাভাবিক অবস্থায় আসুক। ট্রাম্প মামা এই জায়গায় থাকবে না, তাকে সরতে হবে। সারা বিশ্ব তার পিছনে লেগে গেছে, অথচ ইউনুস স্যার তাকে আল দিচ্ছে, বলছে যে আমি আসি ভাই, তুমি আমার জিনিসপত্র পাঠা, আমিও শুল্ক কমা দিতেছি। দেখা যাক ট্রাম্প মামা কি করে। ট্রাম্প মামার উপর ডিপেন্ড করে। যদি অনেকে বলতেছে না, ট্রাম্পের সাথে তো ইউনুসের সম্পর্ক ভালো না, কিচ্ছু হবে না ভাই রে। রাজনীতিতে কোনো শেষ কথা নাই। আর ট্রাম্প হলো ব্যবসায়ী, উনি এইসব কেয়ার করে না। ইউনুস না কেনা আইলো বা কেনা গেল, উনার কথা ব্যবসা দরকার। ইউনুসের সাথে তার যে সম্পর্ক আগে খারাপ হয়েছিল ডেমোক্রেট করার জন্য, তাদের ট্রাম্প এলে মনে লেগে বলে থাকে নাই। এগুলো কয়া মানুষের ভয় দেখায় না যে ট্রাম্প সাহেব কখনো ইউনুস সাহেবকে কোনো রকম ফেভার করবে না। ফেভার না করলে আজকে স্টার্লিং বাংলাদেশে আসতো না। ফেভার না করলে ট্রাম্প সাহেব শুভেচ্ছাও জানাইতো না। মনে রাখেন, এইখানে কিন্তু একজন আছে মধ্যস্থতাকারী। সেই মধ্যস্থতাকারী হলো ইলিয়ন মাস্ক। ইউনুস স্যার জায়গা মতো টুপ দিছে। সে জানে
সে জানে কোন রোগে কোন ওষুধ দিতে হবে, যেহেতু সে অর্থনীতিবিদ আর ট্রাম্প মামা অর্থনীতি বুঝে, মানে মাল পানি বুঝে, উনি জায়গা মতো ট্রুথ দিয়ে স্টার লিখে নিয়ে আসতেছে, নেক্সট মান্থে স্টার্ট হয়ে যেতেছে। তো এই যে জিনিসগুলো উনি করতেছে, এই লোকটারে এখন কিছু কিছু মানুষ চান চলে যাক, কিন্তু বাংলাদেশের 7% লোক এখন বলে না ইউনুস স্যার যাবে না, 5 বছর থাকবে। কিন্তু ভাই থাকবে কেমনে? এখন অনেকেই বলতেছেন জাতীয় সরকার, যেটা পিনাকি দা থেকে 3 বছর আগে বলছে যে আমরা এইভাবে কিছু করতে পারি কিনা, এখন অনেকেই বলতেছেন তারেক সাহেব আসুক, ইউনুস সাহেবের সাথে কাজ করুক। মানে যারা তারেক সাহেবের দল করতো বা তারেক সাহেবকে মনে মনে সাপোর্ট করে, বেশ কয়েকটা কন্টেন্ট দেখলাম, তারাও চাচ্ছেন আইনা তারেক সাহেবের এখানে ইউনুস সাহেবের সাথে উপপ্রধান উপদেষ্টা করে বা উপপ্রধানমন্ত্রী করে বা জাতীয় সরকার করে বিভিন্ন দল থেকে ক্রিম মানুষকে দিয়ে অন্তত 2-4-5 বছর দেশটা চালাক, এর মধ্যে সংস্কারটাও হয়ে যাবে, তারপরে দেশ তার আপন গতিতে চলবে। তার সাথে যদি ভাইদামি করে আপনারা তারা বিদায় করে দেন, তাহলে এই যে যুদ্ধ চলতেছে, বাণিজ্য যুদ্ধ, এইখান থেকে আমরা রেহাই পাবো না, অন্য কিছু বাদি দিলাম। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু এটাই বলবো, শেখ হাসিনার কপাল খুলে গেছে, আবারও প্রধানমন্ত্রীত্ব ফিরে পাচ্ছেন। এইদিকে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করে দেশ ছাড়বেন। এদিকে সমন্বয়কদের তো শাস্তি হবেই। যাই হোক দর্শক মণ্ডলী, এই মুহূর্তে এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কি করা উচিত সেনাপ্রধানের, আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।